গোবিন্দদার এই একটা দারুণ স্টাইল। আজকে বৃহস্পতিবার, সকালবেলা ভোগটা দিয়ে নিয়েছি, এখন আর ফুল পাওয়া যাচ্ছে না, মানে যেহেতু এবার শীত পড়বে তো ফুলটা এবার কমে যাচ্ছে, ফুলটা খুব কমই ফুটছে। আর শীতের সময় জবাটা তেমন একটা ফোটে না, তো যে কটা পেয়েছি, টগর ফুল তো এখন ফুটছেই না, ছাদে এইরকম অল্প অল্প এখন ফুল হচ্ছে। এখন এবার তো গরমের ফুল শুরু হবে, এই শীতের ফুল শুরু হবে, তো প্রচুর ফুল এবার পাওয়া যাবে, কিন্তু জবা ফুলটা তেমন একটা পাওয়া যাবে না। তো সকালে ভোগ টোগ দিয়ে নিয়েছি, এবার রান্নাবান্না করবো। চলুন রান্নাবান্নাটা করে নিই। ফোনটা ইয়ে করুন, সুইচ অফ করুন। হ্যাঁ হ্যাঁ, তোমার না আমার। চলে এসেছি রান্নাঘরে, রান্নাবান্না করব। এই যে কচুটা সেদ্ধ হচ্ছে, পুরো কালো জল বেরিয়েছে, একদম কচুটা সেদ্ধ হয়ে গেছে, ভালো মতোই সেদ্ধ হয়ে গেছে। একটু গরম জল করে তার মধ্যে নুন দিয়ে আর কচুটা দিয়েছিলাম, আর এই যে কতটা জল বেরিয়ে গেছে, আর কচুটা একদম ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। আর লক্ষ্য রাখতে হবে কচুটা যেন ভালোভাবে সেদ্ধ হয়ে যায়, তো একদম ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এটা ভালো করে জলটা ঝাড়িয়ে নেব। এদিকে দুধ ফুটছে, বন্ধ করে দেবো। আমাদের তো সকালে টিফিন হয়ে গিয়েছে, কিন্তু বাবু এখনও কিছু খায়নি। ও আজকে অনেক বেলাতে ঘুম থেকে উঠেছে, তার জন্য ওর কিছু খাওয়া দাওয়া হয়নি এখনও পর্যন্ত। তো ওর ক্লাসটা হয়ে গেলে, মানে একটা ক্লাস হয়ে গেলে তারপরেও খাবে। আর ততক্ষণে আমি রান্নাটা করব, মানে আজকে হবে কচু শাক, ছোলাও দেবো আবার চিংড়িও দেবো, দুরকম দিয়ে করব। আর এখানে কচু শাকটা বৌদিকে কাটতে বলেছিলাম, বৌদি কচু শাকের পিছনে, মানে এটা ছোলা কচু, তো কচুর পিছনে যে এই কচু শাকটার পিছনে যে কচুটা ছিল, মানে ডাঁটিটার পিছনে, সেই কচুটাও একসাথে কেটে দিয়েছে। আর বৌদি যেরকম ইচ্ছা সেরকম কেটেছে। তো কী বলবো, এই কচুটা তো রান্না করতে পারবো না, আর রেখে দিলেও কালো হয়ে যায়, সেই জন্য ভাবছি ভালো করে একটা প্লাস্টিকে মুড়ে নিয়ে বা একটা টাইট কন্টেনারে রেখে, টাইট কন্টেনারে করে রেখে আর ফ্রিজের মধ্যে রেখে দেবো। তো ওটা কালকে করব, এটা কালকে করব। এটা আবার একটু কাঁকড়া দিয়ে, চিতি কাঁকড়া দিয়ে কচু আর ওই পুঁই শাকের ডাঁটা দিয়ে খেতে খুব ভালো লাগে। দেখি কালকে পুঁই শাকের ডাঁটা যদি বাজারে পাওয়া যায় তাহলে সেইভাবে করব, নইলে নর্মালি চিংড়ি দিয়ে এটা বানাবো। এখন আমি মানে শিওরলি যদি কোনো একটা কথা বলি তো কালকে দেখবো সেটা উল্টিয়ে গেছে, আমি যেটা বলি সেটা হয় না, সবসময় ঘুরে যায়। আর আমি কথা বলতে পারছি না, আমার নাক পুরো বন্ধ হয়ে আসছে। পেঁয়াজ আর আদা এখানে ছাড়ানো আছে, গোটাগত রসুনও কোয়াও করা আছে, মাছের ঝালও করব, মাছটাও কাটা রয়েছে বেসিনের মধ্যে। আর এই যে মাছ কাটা রয়েছে, পুকুরের মাছ আবারও, তো ওটা এরকমভাবে ঢাকা দিয়েছি, কারণ হলো বিড়াল আসতে পারে, তো এটা ঝাড়িয়ে নিয়ে আলাদা একটা মাত্রা নেবে না, কি একটা বলে, টিভি না দেখে দেখে বিজ্ঞাপনে কী বলে ভুলেই গেছে। মোটামুটি কাজ গুছিয়ে নিয়েছি, কাজ গুছিয়ে নিয়েছি বলতে এই যে পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, আদা থেতো করে নিয়েছি, একটু রসুন থেতো করে নিয়েছি, টমেটো কুচিয়ে নিয়েছি, মাছ ভাজা বসিয়ে দিয়েছি। কচুটা যেহেতু এখনও জল ঝরছে, আর জল ধরতে একটু বেশি টাইম লাগবে, কচুর জলটা ধরতে একটু টাইম লাগে, তো সেই জন্য ভাবলাম এই মাছের ঝালটা আগে করে নিয়ে তারপরে করবো, তারপরে কচুটা করবো। আর এই তো মাছের ঝাল কচু হবে, বাকি জন্য একটু মিষ্টান সেটা লেগে করবো। কাজ মোটামুটি সকালবেলা উঠে কাজকর্ম অনেকটাই করবো ধরেছিলাম, কিন্তু করতে পারিনি। দিয়েছিলাম গাছে, কিছু ফুল গাছে কাটিং করলাম, নিচের গাছগুলোর মধ্যে কিছু গাছ কাটিং করলাম, এবারে উপরে গাছগুলো কাটিং করতে হবে, সেটা যদি কখন টাইম পাই তখনই করবো। মাছটা ভাজা হচ্ছে, মাথা দুটো আগে ভেজে নিয়েছি, এই মাছটা ভাজা হয়ে গেলে তুলে নিয়ে ঝালটা করবো। কষিয়ে নিয়েছি, নেওয়ার পরে একটু নুন মিষ্টি স্বাদ মতো দিয়েছি, আর একটু হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো দিয়েছি। এবারে সর্ষে পিষে রেখেছিলাম, কাঁচা লঙ্কা আর সর্ষে একসাথে পিষে রেখেছিলাম, সেটা ওর মধ্যে দিয়ে দিলাম। জলটা ফুটে উঠলেই দিয়ে দেব
মাছটা না ফুটলেও দিলে হয়, কোনো অসুবিধে নেই। হ্যাঁ বাবা, তোমার ক্লাস হয়ে গেছে? খেয়ে নাও, কত বেলা হয়ে গেছে, খেয়ে নাও। তুমি খেয়ে ফোটার জন্য আর ওয়েট করলাম না, দিয়ে দিলাম মাছগুলো। মাছগুলো বেশ ভালো করেই ভাজা আছে। কতটা কচু আমি সেদ্ধ করেছিলাম, একবার কড়াইতে হয়নি, দুবার করে দিতে হয়েছিল। সেই কচুটা ঠিক এইটুকু একটা দলা মতো হয়েছে, মানে এইটুকু হয়েছে। এবার এই কচুটা নিয়ে আমি কী করবো? এটা ছোলা কচু, এত যে কমে যাবে ভাবতেও পারিনি, মানে এতটাও কমে যায় না, কিন্তু এটা এতটাই কমে গেছে, একটা থালার একটা কোণে পড়ে গেছে। এবার এইটা নিয়ে কী করবো তো আমি বুঝতে পারছি না, সবে হবে কী করে। যাই হোক, যতটুকু হয় ততটুকুই হোক। আর ভাতটা ফুটে গেছিলো বলে ভাতটা একটু বন্ধ করে রেখে দিয়েছিলাম, গ্যাসটা আবার একটু জ্বালিয়ে দেবো, দিয়ে ভাতটা এবার হবে। গ্যাস বাঁচানোর জন্য এই পন্থাটা অবলম্বন করেছি, যেটা হলো আপনারাও যখন ভাতটা ফুটে যাবে তখন যদি গ্যাসটা অফ করে দেন, তাহলে দেখবেন যে ভাতটা একটু বেশি হয়ে যাওয়ার পরে যখন ভাতটা মানে গ্যাসটা অন করবেন, তখন তাড়াতাড়ি ভাতটাও হয়ে যাবে, গ্যাসটাও বাঁচবে। আমি এইভাবেই করি, মাঝে মধ্যে ভুলেও যাই, ও মাঝে মধ্যে করি। মাছের ঝালটা নামিয়ে নিয়েছি, মাছের ঝালটা হয়ে গিয়েছে, এবার ঢাকা দিয়ে এটা রেখে দেবো। আর ভাতটাও হয়ে গেল, দেখলেন মাছটা হতে হতে ভাত হয়ে গেল। ভাতটা হওয়ার আরেকটা প্রন্থা, মানে ভাতটা খুব তাড়াতাড়ি হওয়ার আরেকটা উপায় হলো, এই শীতের সময় বিশেষ করে আপনারা যদি অর্ধেক জল দিয়ে চালটা বসান আর অর্ধেকটা যদি একটা গামলার মধ্যে করে হাঁড়ির মাথায় দিয়ে দেন, তাতেও দেখবেন যে ভাতটা খুব তাড়াতাড়ি, মানে ভাতের ওই জলটা অল্প জলটা তাড়াতাড়ি গরম হয়ে গেল। তারপরে হাঁড়ির মাথায় যে গামলাটা দিয়েছেন সেই গামলার জলটা ভাতের মধ্যে দিলেন, তো তার মধ্যে তাহলে কি হবে, তাড়াতাড়ি আরও ভাতটা হয়ে যাবে। আর ভাতটা চালটা ফুটে উঠলেই গ্যাসটা অফ করে তখন রেখে দেবেন, দেখবেন যে গ্যাসও অনেক কম পুড়ছে, আবার কি হচ্ছে, আবার ভাতটাও তাড়াতাড়ি হয়ে যাচ্ছে। তো ভাতটা তো হয়ে গিয়েছে, মাছের ঝাল হয়ে গিয়েছে। এবার করব আমি কচু রান্নাটা। তো কচু রান্নাটা অনেক রকমভাবে অনেকেও করে। অনেকে করে কি, অনেকে করে একটু কালো জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে তার মধ্যেই কচুটা দিয়ে দেয়। অনেকে আবার সর্ষে ফোড়ন দিয়ে দেয়, মানে সব রকমভাবে করা যায়। মানে কচু শাকটা সব রকমভাবেই ভালো লাগে, কিন্তু আমি একটুখানি অন্যরকমভাবে করব। করার কারণটাও আছে, চলুন রান্না করতে করতে কথাটা বলি। এই আলাদাভাবে করার কারণটা হলো, আমি আগে নর্মালি ওইভাবেই রান্না করতাম, ঠিক আছে। একবার আমি এইরকম একটু পেঁয়াজ আদা রসুন টসুন দিয়ে করেছিলাম, করার পরে সবাই এটা খেয়ে ভীষণ পছন্দ করেছে, ঠিক আছে। তারপর থেকে যতবার কচু করি ততবার এইভাবেই বানাতে বলে। তো তার জন্য আমি পেঁয়াজ রসুন একটু সামান্য আদা এইসব দিয়ে করি, একটু টমেটোটা দিই, কারণ হলো মানে লেবু সবসময় বাড়িতে থাকে না, আর টমেটোটা থাকেই, কারণ আমি টমেটো ছাড়া রান্না করতে পারি না। মানে টমেটো ছাড়া রান্না করলে আমার যেন মনে হয় রান্নাটা অসম্পূর্ণ রয়ে গেল। কি করলাম কি জানি, এখানে আবার একটুখানি ঝোল ফোল পড়েছে, এটা মুছতে হবে। আমি মোছা বলি, ঠিক আছে, পোছা বলি না, অনেকে বলে পোছা। পোছাটা হলো হিন্দিতে বোধহয় পোছা লাগানো এরকম কিছু, তো অনেকেও পোছা বলে। যাই হোক, আমরা মোছা বলি, এটা ভুল কি ঠিক জানি না। পাচ্ছি না কালো জিরেটা, এক্ষুনি কালো জিরে আনা হয়েছে। কালো জিরেটা তেমন একটা ইউজ করি না রান্নাতে, কিন্তু সর্দি টর্দি হলে কালো জিরে তো ভীষণ ভালো কাজ করে, সেটা বলার অপেক্ষা রাখে না। মানে কালো জিরে সর্ষে তেলের মধ্যে ফুটিয়ে একটু রসুন ফুটিয়ে পায়ের তলা মালিশ করলে খুব ভালো। আমার নিজের সর্দি হয়েছে, আমি এই যে কথাগুলো বলছি নিজের জন্য আমার করে হয়ে ওঠে না। মানে ছেলের হলে বা তার বাবার হলে তখন আমি এগুলো করি, কিন্তু নিজের জন্য সত্যি করার, মানে মেয়েরাই এরকমই করে, নিজের জন্য তখন মনে হয় কেউ করে দিলে ভালো, নইলে থাক, ওই এমনিই সেরে যাবে। এখানে কালো জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা ফোড়ন দিয়ে নিয়েছি। দেবো এবার কোচানো পেঁয়াজগুলো দিয়ে দিলাম এর মধ্যে। দেবো এবার, না, পেঁয়াজটা একটু ভেজে দিই, তারপরে দেবো। পেঁয়াজটা ভালো করে ভাজা হয়ে গেলে, মোটামুটি একটু ভাজা হয়ে গেলে দেবো রসুন আর আদা কুচিটা। তো এতটাই সর্দি হয়েছে না, নাক পুরো বন্ধ হয়ে যাচ্ছে, কী বলবো, প্রচণ্ড সর্দি হয়েছে, ঠান্ডা লেগে গেছে। এই যে পেঁয়াজটা ভাজা হয়েছে, এর মধ্যে দিয়ে দেব রসুন কোচানোটা, এই রসুন আর আদা থেঁতোটা দিয়ে দেবো। টমেটোটা দেওয়ার কারণ আছে, সবসময় তো পাতিলেবু থাকে না, যেটা বলছিলাম, ঘুরে গেছে কথাটা, সেই জন্য আবার বলছি। তো সবসময় পাতিলেবু থাকে না, এরকম কচুতে যে আয়রনটা থাকে, কচু হোক, থোড় হোক, কলা হোক, যে আয়রনটা থাকে, ওর সাথে টক জাতীয় কোনো খাবার না দিলে এই আয়রনটা আপনার শরীরের মধ্যে যাবে না, জাস্ট খেয়ে গেলেন এরকম।
হ্যাঁ, এর আগেও আমি বলেছি, আবার আমি নেক্সট টাইম আবার বলছি এই সেম কথাটাই। কচুতে ল্যাকটিক অ্যাসিডও থাকে, আমি তখন বলতে ভুলে গেছিলাম, সেই জন্য এটা আবার মিউট করে বলছি। ল্যাকটিক অ্যাসিডও থাকে, যেটা খুব দরকারি শরীরের জন্য, খুব প্রয়োজন। ওটা দিলে টেস্ট খারাপ হয় না, এটা একটু অন্য রকমের রান্না। নর্মালি যেভাবে কচু রান্না হয় ঠিক সেইভাবে হচ্ছে না এই রান্নাটা। কচু রান্নাতে এত কিছু দিতে লাগে না, এরকমভাবেই মানে নর্মালভাবেই হয়ে যায়, কিন্তু আমি দিচ্ছি। এটা এইভাবে করে খেয়ে দেখবেন, অনেক টেস্ট, অনেক ভালো টেস্ট লাগবে, আমার তো সেটাই মনে হয়। আর এর মধ্যেই আমি চিংড়িগুলো দিয়ে দিলাম। চিংড়িগুলো আমি আলাদা করে ভেজে নিয়ে রাখি না সব সময়ের জন্য, মানে যখনই রান্না করি চিংড়ি এইভাবেই রান্না করি। এর কারণ একটাই, চিংড়িটা হলো বেশি ভাজলে চিংড়ির টেস্টটা চলে যায়। তার মধ্যে দিয়ে দেবো কিছু ছোলা দিয়েই কচুটা করবো। আগে ভেবেছিলাম, তারপর ভাবলাম চিংড়ি আছে যখন একটু চিংড়ি দিয়ে দিই। ছোলাটা আগে থেকে সেদ্ধ করে রাখলেও ভালো হয়। আর নর্মালি ছোলা বেশি সেদ্ধ করতে লাগে না, কারণ হলো ছোলাটা একটু আগুনের তাপ পেলেই সেদ্ধ হয়ে যায়। এতটা বেশি চিংড়ি দেবো না, যেহেতু কম, এই জিনিসটা অনেকটাই কম, কচুটা এত কম হয়ে গেছে কী বলবো। বলতে বলতে এইগুলো মাঝে মধ্যে একটু মুছে রাখতে হয়, কারণ তেল ছিটে এর মধ্যে পড়ে। তো যদি সবসময় এরকম মোছা যায় তাহলে আবার বারবার পরিষ্কার করতে লাগে না, মানে বারবার সাবান দিতেও লাগে না, মাঝে মাঝে মুছে নিলে এরকমভাবে। এর মধ্যে থেকে যখন একদম মশলার মানে কষার সেন্টটা বেরিয়ে যাবে, তার মধ্যে একটু হলুদ, একটু শুকনো লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো। দেওয়ার পরে একটু জিরে গুঁড়োও দেবো এর মধ্যে, দিয়ে নুন মিষ্টি দিয়ে, মানে নুন মিষ্টিটা সবার শেষে দেবো। আর নুন মিষ্টি না, মিষ্টিটা সবার শেষে দেবো, নুনটা এখন আমি দিয়ে দেবো একটু, যাতে চিংড়ির মধ্যে, ছোলার মধ্যে ভালোভাবে নুনটা প্রবেশ করে, তার জন্য একটু দিয়ে দিলাম, নুনটা একটু দিয়ে দিলাম। মিষ্টিটা শেষে দেবো। ভালো একটা, খুব সুন্দর একটা সুগন্ধ বেরিয়েছে। চিংড়ির একটা আলাদা, আমার তো চিংড়ি যে কোনো তরকারিতে দিলেই খুব ভালো লাগে। এবারে দিয়ে দিলাম কচুটা একদম সমস্ত এর মধ্যে থেকে সমস্ত রস নিয়ে বাইরে রাখা ছিল, মানে নিয়ে নেওয়া হয়েছে, ওর মধ্যে কোনো জল নেই। আর এটা ছোলা কচু, এটা গালে ধরার কোনো প্রশ্নই ওঠে না। যাই হোক, এইভাবেই একটুখানি হলুদ গুঁড়ো দিয়ে দেবো মাঝখানে, আর একটু লঙ্কা গুঁড়োও দিয়ে দেবো। এই যে মাঝখানে দিলাম একটু হলুদ গুঁড়ো, একটু লঙ্কার গুঁড়ো। এটা দেওয়ার একটাই কারণ, এরকমভাবে কারণ হলো, এর একটা বিশাল বড় কারণ আছে এরকম মাঝখানে দেওয়ার। এই যে তার মধ্যে একটু তেল দিয়ে দিলাম, এর কারণ হলো আমি বক বক করতে করতে ভুলেই গেছি যে এর মধ্যে দিতে হবে লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়োটা। সব কিছু বলছি কিন্তু দিতেই ভুলে গেছি। এই লঙ্কার গুঁড়োটা, হলুদ গুঁড়োটা একটু, এই যে ফুটছে, এবার নাড়িয়ে নেব। আপনারাও যদি ভুলে যান এইভাবে দিয়ে নেব। আর এর মধ্যে দেবো একটু, কী দেবো, জিরে গুঁড়ো, একদম সামান্য একটু। সব কিছু দেওয়া হয়ে গেছে, যেহেতু একটু চিনি দিয়ে নেবো, যে যেমনটা খেতে পছন্দ করে। অনেক কেউ একটু মিষ্টি মিষ্টি পছন্দ করে, অনেক কেউ একটু নর্মাল পছন্দ করে। আমারও বেশি মিষ্টি ভালো লাগে না, হালকা একটু, সেই জন্য মিষ্টি দিয়ে নিলাম। অনেকক্ষণ ধরে কষেছি, তারপরে এর মধ্যে থেকে সমস্ত রস বেরিয়ে গেছে, মানে এতটুকুও কিছু নেই। দেখতে পাচ্ছেন কড়াইটা এরকম করে নিচ্ছি, পুরো একদম বেরিয়ে চলে যাচ্ছে, আর কিছুই রস বলে কিছু নেই। আমি এখন একটু টেস্ট করে দেখলাম, খুব ভালো খেতে হয়েছে, কী বলবো, আহা হা হা, দারুণ খেতে হয়েছে।
এরকমভাবে করে খেয়ে দেখবেন, ভীষণ ভালো লাগবে। এবার আমি এটা নামিয়ে নেব, কমপ্লিট হয়ে গেছে। আর কিছু রান্নাবান্না আমার কমপ্লিট হয়ে গেছে। রোজকার দিনের মতো দীপু এখানে বসে বসে ড্রয়িং করছে। দীপু যতদিন না নতুন ক্লাস শুরু হচ্ছে, দীপু ঠিক করেছে যে ড্রয়িং নিয়েই থাকবে। দীপুর হাতের ড্রয়িংটাও খুব ভালো হচ্ছে আস্তে আস্তে। বসে বসে যাই হোক, একটা তো কাজের কাজ করে, খুব সুন্দর ড্রয়িং করেছে। আর একজন আছে যে হলো বাবার পিছনে সারাদিন বসে থাকে, মানে ওকে সারাদিন দিলে সারাদিন ওর বাবার পিছনেই বসে থাকবে, ও কোনো চাপ নেই। কিন্তু বাবা দূরে গেলেই তখনই কেঁদে পাগলা হয়ে যাবে। বাবা পাগল ছেলে, আর বাবা কি পাগল? বাবা হলো কম্পিউটার পাগল। কাজ পাগল বাবা, আর বাবা পাগল ছেলে, দুটো ভিন্ন কম্বিনেশন। টি 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 টি। কিছু বলবে? বক্তব্য? কোনো বক্তব্য নেই? কোনো বক্তব্য নেই। তোমার কোনো বক্তব্য আছে? 10,000 মাস। 10,000 মাস কী বক্তব্য? এ ভুলভাল বকতেই থাকে, এর কোনো মানে এ নিজেই জানে না যে কী বকছে, কিন্তু বকছে। ভিডিওতে লাইটিং বোঝা যাচ্ছে না, এটা হলো চন্দননগরের লাইটিং। ময়ূরীর উপরে পদ্ম ফুল। এটা হলো গৌড় নিতাই নেই, গৌড় না নিতাই আমরা একটু কনফিউশনে আছি। এটা গৌড় না নিতাই, তাই না? আবার একটা ময়ূর গাছে উঠেছে, কিছু খাওয়ার চেষ্টা করছে কিন্তু কিছু পাচ্ছে না, পাতা আর কি খুঁটবে। যাই হোক, আমাদের দুর্গাপুরে থিম পুজো হয়। যাই হোক, ঠাকুরটা ছোট হলেও খুব মিষ্টি। এমনিও মায়ের মুখ খুব মিষ্টি হয়, জগদ্ধাত্রী ঠাকুরের মুখ। তো বড় করে হয় না, সব রকমের পুজো হয়, কিন্তু ছোট করে হলেও অনেক আন্তরিকতার সাথে হয়। আর এখানে আবার ফাংশন টাংশন হয়, আমি ছোটোবেলা থেকে কখনো ফাংশন দেখিনি, কি বলবো। আর এই হলো গোবিন্দদা একটু নাচ দেখাবে বলে সেই জন্য ডাকছিল তখন থেকে। এবার একটু নাচ আপনাদের সামনে পরিবেশন করবে, এই দেখুন। বাহ 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 বাহ, দারুণ হয়েছে। বিগত 3-4 বছর পরে আমি স্টেশনের এই মাথায় যাচ্ছি, তাও আবার ফুচকা খাওয়ার জন্য। এই ফুচকাটা অনেক ফেমাস, আমরা সবাই মিলে দল বল বেঁধে বেরিয়ে পড়েছি ফুচকা খাওয়ার জন্য। দীপু একটা চাঁপা ফুল কুড়িয়েছে, এবার হাতটা কোথায় ধুবি? ফুচকাটা যে খাবি, এখনো জল আছে। চাঁদটাও খুব সুন্দর দেখতে লাগছে, ক্যামেরাতে আসছে না সেরকম, উন্নত ক্যামেরা না, সেজন্য আসছে না। ফুচকার কাছে পৌঁছে গেছি, নাকটা পুরো বন্ধ, সেই জন্য ফুচকা খেতে এসেছি, তাই তো? নাক ছাড়াবো বলে ভালো করে লঙ্কা দিয়ে পিষে নিয়ে ফুচকা খাएंगे हम लोग। এটা একটা গোল চাকা ঘুরছে, এটা কে আমি বুঝতে পারবো। এটা যে লাইটিং আমি দেখবো, ও আই আই আসতে পড়ছিল বাবুর আর দীপুর হাতে বাজার। দুর্গাপুর থেকে ফুচকা খেয়ে বাড়ি এসেছি, বাড়ি এসে কিছু কাজ ছিল, সেই কাজগুলো কমপ্লিট করলাম। কাজগুলো কমপ্লিট করার পরে মানে কাজ মানে কি, কিছু গোছানো মানে সারাদিন না আমার এরকম হয় কেন আমি জানি না, আমি যেন সারাদিন গোছাচ্ছি, কিছু না কিছু করছি, তারপরেও অগোছালো। মানে কেউ বাড়ির একটা জিনিসও কেউ যদি না গুছিয়ে রাখে তাহলে কেমন হয়।
তো আমার অবস্থা সেরকম হয়েছে। যাই হোক, আমি এলাম, এসে কিছু মানে কিছু বাজার টাজার এটা ওটা নিয়ে এসেছিলাম, বাবুর কিছু খাবার যেগুলো সব সময়ের জন্য বাড়িতে রাখি, মানে ওর দরকার লাগে, ও খেতে চাইলে একটু দিই, তো সেই খাবার টাবারগুলো নিয়ে এসে বাড়িতে রাখি, সেগুলো নিয়ে এসেছি। আর ওগুলো যে যার কৌটোর মধ্যে ভরে রাখলাম। আর করলাম বাসন টাসনগুলো গুছিয়ে নিলাম, আর কিছু কাজ ছিল টুকটাক কাজ, সেগুলো করে নিলাম। নিয়ে কি করলাম, হিসেবটা লিখলাম। হিসেব লিখি কারণ হলো আমি প্রতিদিন হিসেবের খাতায় লিখি, আর একটা খাতা আছে আমার, সেই খাতার মধ্যে আমি প্রতিদিন লিখি যে আমি কোন দিন কি খরচা করলাম। কারণ হলো একটাই কারণ, মাসের শেষে আমি বুঝতে পারবো না যে কোথায় কোন টাকাটা খরচা হয়েছে। তার জন্য আমি এই প্রন্থাটা অবলম্বন করেছি, যেটাতে আমি মানে বুঝতে পারবো, নইলে মাসের শেষে হিসেবটাই আমার গুলিয়ে যায় যে আমার টাকাটা কোথায় গেল, এরকম মনে হয়। তো লিখে রাখলে সেই সমস্যাটা হয় না। প্রতিদিনের জিনিসটা প্রতিদিন লিখি। আর যেদিন লিখলাম না, আমি ধরো কালকে আমি লিখিনি, ঠিক আছে, লিখতে ভুলে গেছি, তো লিখবো ভাবছিলাম, যখন কাজ করছি তখন মনে পড়ছে, ভাবছি যে লিখবো, তো লেখা হয়নি। এবার দেখছি আজকে ভুলেই গেছি। একটা 1000 টাকা নিয়ে এই খাতার মধ্যে, মানে দুটো 500 টাকার নোট নিয়ে এই খাতার মধ্যে রেখে দিয়েছিলাম, আমি জানি না যে আমি ওর মধ্যে রেখেছি। পরে হিসেব গুলিয়ে গেছে, পাচ্ছি না, 1000 টাকা পাচ্ছি না, এরকম। এই মাসে আমি খাতাটা খুলে দেখছি, মানে মাসের শেষের দিকে আমি লিখিনি, আর শেষ হয়ে গেছে, 2-4 দিন বাকি আছে, লেখা বন্ধ করে দিয়েছি। এই মাসে আমি লিখতে গিয়ে খাতাটা খুলে দেখছি, তার মধ্যে আমি 1000 টাকাটা রেখেছিলাম, আর আমি খুঁজে পাইনি। তো এরকম হয় আমার সাথে। এখন আমি না সোজা হয়ে বসি না, আমি সবসময় একময় বসে থাকি, এরকমভাবে বসতে বলে ডাক্তার, কিন্তু বসি না। সব ব্যাড হ্যাবিটগুলো আমার মধ্যে আছে। নাকটা এতটাই বন্ধ যে ফুচকা খেতে গেছিলাম, যে ফুচকাটা খেয়ে আসলে নাকটা মানে ঝাল দিয়ে, একটু কড়া করে ঝাল দিয়ে যদি ফুচকাটা খাই তাহলে নাকটা ঠিক হবে। তো যখন খেলাম তখন দেখলাম নাকটা ঠিক আছে, এখনও বাড়ি এসে দেখলাম নাকটা ঠিক আছে। এসেই ফ্যানটা চালিয়েছি, গরম হচ্ছিলো, হেঁটে এসেছি, তো দেখছি যে আবার নাকটা বন্ধ হয়ে গেছে, পুরো নাক বন্ধ। ঘুমাবো কী করে জানি না, গলাটা জ্বালা করছে। কিন্তু সারাদিন আমি আজকে নর্মাল জল খাইনি, শুধু গরম জল খেয়েছি। গরম জল মানে উষ্ণ গরম, যেটা শরীরের জন্য মানে এমনি উষ্ণ গরম জল খাওয়া ভালো, শরীরের জন্যও ভালো, এমনিও ভালো। তো আমি একটু উষ্ণ, তবে হ্যাঁ, যাদের হাই প্রেশার তাদের কিন্তু গরম জল খাওয়া একদমই উচিত না। আমার কথা শুনে কেউ হয়তো গরম জল খেয়ে ফেললো, তখন খুব ক্ষতি হবে। তারা হাই প্রেশার লোকেদের গরম জল খেতে নেই। একটুখানি রাতে ভাত আছে, একটু মাছের ঝালও আছে, আর ভাবছি একটু ডাল সেদ্ধ আলু সেদ্ধ করে নেব, রাতের খাবারটা ওর মধ্যে থেকে হয়ে যাবে। আমি তো রাতে ভাত খাই না, ভাত খাবোও না, সকালে আর রাতে আমি ভাত খাই না, ভাত খাবোও না, খুব কম, ভুল ভবিষ্যৎ, কখনো ইচ্ছে হলো তখন ভাতটা খাই, নর্মালি আমি ভাত খাই না রাতে। তো ওদের ভাতটা হয়ে যাবে, আমি মুড়ি টুড়ি কিছু খেয়ে নেব। ফুচকা খেয়েছি, এখন পেটটা ভরা, তবে যদিও এখন 7:30 বাজে, আমাদের খেতে এখন অনেক দেরি, ততক্ষণে পেট ফাঁকা হয়ে যাবে, তো মুড়ি টুড়ি খেয়ে নেব। আর আমার ব্লগটা এখানেই শেষ করব এখানেই ব্লগটা। আর আপনাদের কাছে মানে আমার ব্লগটা যদি ভালো লেগে থাকে আপনাদের, তাহলে একটা লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, আর সাথে থাকবেন।